আক্রান্তের সংখ্যা 1,22,000 ছাড়ালো। আরও 37 মৃত্যু, বিধি মেনে টিকাদান কর্মসূচি। করোনা শনাক্তে ফল পেতে দীর্ঘসূত্রিতা, সক্ষমতার তুলনায় পরীক্ষা বেশি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিদ্যুতের অতিরিক্ত বিল করা হয়েছে স্বীকার করলেন মন্ত্রী, গ্রাহকের উপর চাপ বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। টাকা তুলে নিলে বাতিল হবে হজ নিবন্ধন, 12 জুলাইয়ের পর আবেদন করা যাবে। চীন থেকে ব্যবসা গোছাচ্ছে নামি দামি কোম্পানি, জাপানি বিনিয়োগের জন্য সাধারণ ঘোষণা দেবে সরকার। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে রাজধানীতে অ্যাপস ভিত্তিক পরিবেশ বান্ধব সাইকেল সেবা, আরও উদ্যোগের আহ্বান। করোনা সংক্রমণে 109তম দিনে আক্রান্তের সংখ্যা 1,22,660। একদিনে 3,462 জন শনাক্তের দিনে মারা গেছে 37 জন। প্রতিদিনই সুস্থ হওয়ার খবর আসছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 49,666 জন। সুস্থতার হার 40.49%। এদিকে মহামারীর মধ্যে নিয়ম মেনে শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আকবর হোসেন সুমনের বিস্তারিত। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত 6.5 লাখের বেশি করোনা পরীক্ষা হয়েছে। নিয়মিত বুলেটিনে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন আরেকটি ল্যাব সংযোজিত হওয়ায় ল্যাবের সংখ্যা এখন 66। একদিনে নমুনা সংগ্রহ হয়েছে 17,245টি। এর মধ্যে 66,433টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,462 জন। মৃত 37 জনের 28 জনই পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 10 জন। এরপরেই চট্টগ্রামে 9 জন, খুলনায় 7 জন, রাজশাহী 6 জন এবং বাকিরা অন্য বিভাগের। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,462 জন। শনাক্তের হার 21.07%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,582 জন। নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শরীর চর্চার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন। যারা ধূমপান করছেন তারা এই মুহূর্ত থেকে ধূমপান ছেড়ে দিবেন, কারণ ধূমপান স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিশেষ করে করোনা ভাইরাস ঝুঁকির জন্য ধূমপান একটি অনুষঙ্গ। এবং যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন এবং বেশি সতর্ক থাকবেন, কারণ তাদের জন্য ঝুঁকি বেশি। বুলেটিন থেকে 1 থেকে 5 বছরের শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েও ফল পাচ্ছেন না অনেকেই। গত 31 মে বাবা ও বোন সহ করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেও এখন পর্যন্ত ফল না পাওয়ার অভিযোগ সংবাদকর্মী আলামিন দেওয়ানের। কয়েক জায়গায় যোগাযোগ করেও সমাধান মেলেনি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সক্ষমতার তুলনায় পরীক্ষা বেশি হওয়ায় জট তৈরি হচ্ছে। তবে 24 ঘন্টার মধ্যে ফলাফল পৌঁছে দেওয়া গেলে সংক্রমণ ঝুঁকি কমবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথার মতো লক্ষণ নিয়ে করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা। সারা দেশে প্রতিটি ল্যাবের চিত্রই এরকম। সংবাদকর্মী আলামিন দেওয়ান, করোনা উপসর্গ দেখা দেয় 31 মে বাবা বোন সহ নমুনা দিয়েছিলেন টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে ব্র্যাকের বুথে। 3 সপ্তাহের বেশি সময় পার হলেও মেলেনি করোনা পরীক্ষার ফল। 31 মে আমরা 3 জনেই আমরা করোনার স্যাম্পল দিই। এরপর 1 দিন 2 দিন 3 দিন এভাবে দিন যায়, আর পরীক্ষার রেজাল্ট আসে না। এর মাঝখানে আমার বাবা খারাপ অবস্থায় ছিলেন, ওনার শ্বাসকষ্ট বেড়েছে, অন্যান্য সিমটম বেড়েছে। দুশ্চিন্তা আর অসহায়ত্ব নিয়ে কেটেছে আলামিনের প্রতিটি দিন। স্বাস্থ্য অধিদপ্তর, ব্র্যাক কেউ এর দায় নিতে চায়নি। কিন্তু সেই 3টা রিপোর্টের কোনো দায় দায়িত্ব কেউ বলতে পারলো না, কোনো কিছু না। আমি সব রকম যোগাযোগ করার চেষ্টা করেছি, সব রকম।
5 জন অসুস্থ হয়েছিল। বর্তমানে দেশের 60টিরও বেশি ল্যাবে পরীক্ষা চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ল্যাবের সক্ষমতার তুলনায় নমুনা সংগ্রহ বেশি হওয়ায় ফলাফল দেওয়ার ক্ষেত্রে জট তৈরি হচ্ছে। অনেকগুলো নমুনা পরীক্ষা করতে হচ্ছে এবং ঢাকার বাইরে থেকে নমুনাগুলো আসছে, সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সবার রেজাল্টটা 1-2 দিনের মধ্যে দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত না হলে রোগীর ঝুঁকি বাড়বে এবং অন্যরাও সংক্রমিত হতে পারে। কোভিড টেস্টের যে কোয়ালিটি সেটা মেনটেন করা, 24 ঘন্টার মধ্যেই যেন একজন ব্যক্তি তার সংক্রমণের পজিটিভ না নেগেটিভ যদি জানতে পারে সেটা ভালো হবে। এদিকে জনবল সংকট সহ নানা সমস্যায় ঢাকার বাইরে নমুনা সংগ্রহের চিত্র আরও ভয়াবহ। সংক্রমণের দ্বিতীয় অবস্থানে চট্টগ্রামেও বেহাল দশা। অনেক বেসরকারি ল্যাবরেটরিতে পিসিআর মেশিন রয়েছে, যত দ্রুত সম্ভব তাদের অনুমোদন প্রদান করে নমুনা পরীক্ষার কাজে লাগানো যায়, তাহলেও নমুনার জট কিছুটা কমে আসবে বলে আমি মনে করি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটের সময় কিছু জায়গায় অতিরিক্ত বিদ্যুতের বিল করা হয়েছে বলে স্বীকার করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে সিপিডির আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, মিটার দেখে এর সমাধান করে দেয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি উৎপাদন ক্ষমতা এবং ব্যয়বহুল ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে গ্রাহকের উপর চাপ বাড়ছে। মেহেদী হাসানের রিপোর্ট। বড় বিদ্যুৎ ঘাটতি নিয়ে 2008 সালে ক্ষমতা গ্রহণ করে বর্তমান আওয়ামী লীগ সরকার। সে সময় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 20,000 মেগাওয়াট, কিন্তু বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 12,000 মেগাওয়াট। সিপিডি বলছে, বিদ্যুৎ ব্যবহার না করেও কিছু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে এখন বছরে প্রায় 9,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে, যা সরকারের দেয়া মোট ভর্তুকির সমান। চাপ কমাতে এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ অবস্থায় চাহিদা ও যোগানে সমন্বয় আনার পরামর্শ সিপিডির। 25% পরেও আমরা দেখতে পাচ্ছি আরো প্রায় 40% অতিরিক্ত ক্যাপাসিটিও কিন্তু এই সময়কালে হয়েছে। কুইক রেন্টাল যে প্রকল্পগুলো রয়েছে, এগুলো যদি ধীরে ধীরে ফেজ আউট হয়, তাহলে প্রায় 2000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। GDP growth itself may not have been as robust as the public figures actually indicate. দাম বাড়িয়ে লোকসান কমানোর নীতি এবং এখাতের কিছু আইন নিয়ে নতুন করে ভাবারও পরামর্শ আসে আলোচনা থেকে। বিআরসি যে নতুন আইনটা একাধিকবারের আনকোয়ালিফাইড পাওয়ার বিআরসি কে দেওয়া হচ্ছে, I don't think that protects the consumer's right. The SPD Power Procurement Act capacity addition help করেছে, এটাও কিন্তু এটা আমাদের ইনএফিশিয়েন্সিরও একটা কারণ। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে ভিন্নমত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। 10% ডিরেটেড ক্যাপাসিটি ধরে রাখতে হবে। সেটা যদি বাদ দেন, তাহলে আপনি 2000 বাদ দেন 19,000 থেকে, তাহলে আপনার 17,000 মেগাওয়াট। 17,000-এর মধ্যে 1500 মেগাওয়াট পুরোনো পাওয়ার প্ল্যান্ট যেগুলো রিটায়ার করতেছে একের পর এক, প্রতি বছরই দেখবেন রিটায়ার করতে, সেটা যদি বাদ দেই, তাহলে আমার হাতে অ্যাকচুয়ালি আছে হলো 16,000 মেগাওয়াট। আমরা এই কোভিড সিচুয়েশনে দেখলাম 12,000 উঠে গেছে পাওয়া। আপনার যদি কোভিড সিচুয়েশন যদি না থাকতো, তাহলে কিন্তু আমি কিন্তু ট্রাবলে থাকতাম। করোনা সংকটের সময় অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা স্বীকার করে তা সমাধানের আশ্বাস দেন তিনি। তাদের কোনো সমস্যা নাই, চিন্তা নাই। তারা যদি স্ব এলাকার তাদের যে বিদ্যুতের অফিস আছে, সেখানে গেলে ঠিক করে দেওয়া হচ্ছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবছর হজে যেতে না পারায় ইচ্ছে করলে টাকা তুলে নেওয়া যাবে, তবে নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম সচিব নুরুল ইসলাম জানিয়েছেন, নিবন্ধন বাতিল হলে প্রাক নিবন্ধনও বাতিল হয়ে যাবে। আগামী বছর তাদের হজে যেতে হলে আবার নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানান তিনি। কেউ টাকা তুলতে চাইলে 12 জুলাইয়ের পর আবেদন করতে পারবেন। জসিম জুয়েলের রিপোর্ট। এবারের হজে বাইরে থেকে কোনো দেশের নাগরিক অংশ নিতে পারবে না বলে এরই মধ্যে সৌদি সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাহলে যারা 2020 সালে নিবন্ধন করেছেন তাদের কি হবে, সে বিষয়ে আলোচনা চলছিল। এ বিষয়ে ধর্ম সচিবের সভাপতিত্বে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এর মধ্যে 2020 সালের নিবন্ধন পরের বছরের প্রাক নিবন্ধন ও নিবন্ধন হিসাবে বিবেচিত হবে। তবে নিবন্ধিতরা টাকা তুলে নিলে তাদের নিবন্ধন বাতিল হবে। নিবন্ধন বাতিলকারী হজযাত্রীদের প্রাক নিবন্ধন ও নিবন্ধনের টাকা কোনো প্রকার কর্তন ব্যতীত ফেরত প্রদান করা হবে। টাকা ফেরত নিতে পারবেন, তবে তাদের
নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল হবে। হাব সভাপতি জানান, বেসরকারি হজ ব্যবস্থাপনায় হজ যাত্রীরা টাকা তুলতে চাইলে হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 21 সালের হজে যদি হজের ব্যয়ভার কমে বা বাড়ে, এই ক্ষেত্রে বর্তমানে যারা নিবন্ধিত হয়েছেন ওনাদের ব্যয় আগামী বছরের ব্যয়ের সাথে সমন্বয় করা হবে। তবে যারা টাকা তুলবেন তারা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সভা থেকে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন আসুন বাংলাদেশে। চীন থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র ও জাপানের নামকরা কোম্পানিগুলো। করোনা দুর্যোগে নিরাপত্তা ও কৌশলগত কারণে সনি, টয়োটা, শার্প ও শিকোর মতো জাপানি প্রতিষ্ঠান এখন চীন থেকে ব্যবসা গোটাতে ব্যস্ত। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, সব সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের জাপানি বিনিয়োগ ধরা উচিত। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে একটি সাধারণ ঘোষণা দেবে সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। করোনার জোর ধাক্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। চীনে করোনা সংক্রমণ শুরুর পর জাপানি কোম্পানিগুলো দেশটি থেকে পুঁজি সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিতে থাকে। নিরাপত্তা ও কৌশলগত কারণেই তাদের এই সিদ্ধান্ত। জাপান সরকারও এজন্য 220 কোটি মার্কিন ডলার তহবিল গঠন করে। যেসব জাপানি কোম্পানি চীন ছাড়বে তাদেরকেই এই সহায়তা দেওয়া হবে। সনি, টয়োটা, সিকো, প্যানাসনিক, ক্যাসিওর মতো ব্র্যান্ডগুলো চীন থেকে কোথায় যাচ্ছে? এদের কাউকে কি বাংলাদেশে আনা যাবে? আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। প্রতিটা কোম্পানি যারা ক্যাশ রিচ অবস্থায় আছে তারাই কিন্তু এটা সাস্টেইন করতে পারবে এবং তারা আবার ইনভেস্টমেন্টে যেতে পারবে। মানে আশাবাদী যে জাপানে যেহেতু গত বছরেও আমাদের ইভেন জেট্রোতেও প্রায় 2000-এর মতো ভিজিটর এসেছে। প্রতিবেশী অন্য দেশ যেসব সুযোগ সুবিধা দেয়, প্রয়োজন হলে আরো এক ধাপ এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে ইনভেস্টরদেরকে, জাপানিজ ইনভেস্টরদেরকে, এবং কিসের কারণে ওই দেশের প্রতি মানে জাপান আকৃষ্ট হচ্ছে সেই জিনিসগুলো যদি আমরা দেখে কিছু কিছু জিনিস নিজেরা করতে পারি তাইলে মনে হয় যে এটা আমাদের জন্য একটা ভালো জিনিস। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, সরাসরি কোনো কোম্পানিকে আহ্বানের কৌশল নেই সরকারের। তালিকা ধরে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তা আমরা এগুলো শোনার পরে আমাদের যারা রাষ্ট্রদূত আছেন, আপনাদের দেশে যে সমস্ত কোম্পানি চায়নাতে আছে এবং চিন্তা ভাবনা ওদের লিস্ট দেন। আমরা সরকার তাদের অ্যাপ্রোচ করব না, আর আমার ব্যবসায়ীরা পার্সোনালি কন্ট্যাক্ট করবে। এতে আমাদের আশা যে অনেকেই আসবে। ভৌগোলিক অবস্থান এবং প্রস্তুত হতে থাকা 100টি অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগকারীদের এদেশে আসতে সরকার একটি সাধারণ ঘোষণাও দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর আমরা গভর্নমেন্ট একটা ফ্লায়ার পাঠাবো, সবাইকে বলবো যে আমাদের দেশে 100টা ইকোনমিক জোন হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট প্যাকেজ এরকম ভালো, অন্য কোনো দেশে অত ভালো প্যাকেজ নাই, আমাদের এই গভর্নমেন্ট ব্যবসা বান্ধব, আপনারা এখানে চলে আসেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে ঋণ দেওয়ার নামে প্রতারণা, অনুমোদনহীন সুরক্ষা ওষুধ বিক্রি, র্যাবের অভিযানে কারাদণ্ড। করোনা সংকটে ভালো নেই পত্রিকার হকাররা, বিক্রি কমেছে 60%। করোনা সংক্রমণ যে হারে বেড়েছে সে হারে পরীক্ষা বাড়েনি। ফলাফল পেতে 10 থেকে 15 দিন সময় লেগে যায়। এতে আরও অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন। এক ভিডিও বার্তায় একথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উপসর্গ নিয়ে অনেক রোগী ঘুরে বেড়াচ্ছেন টেস্ট করানোর জন্য, এবং টেস্ট করাতে গিয়ে তাদের অনেক সময় লাগছে। টেস্টের স্যাম্পল দেওয়ার পরেও টেস্ট রেজাল্ট আসতে কোনো কোনো সময় 10 থেকে 15 দিন সময় লাগছে। এই সময়টা এই রোগীরা না পাচ্ছেন কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে সুচিকিৎসা নিতে, ঘুরে বেড়াচ্ছেন সমাজে সুস্থ ব্যক্তির ন্যায় অনেক সাধারণ মানুষকে তারা একই সঙ্গে সংক্রমিত করছেন। ঋণ দেওয়ার নামে প্রতারণা করে 20 কোটি টাকা আত্মসাৎ। একই সাথে করোনা থেকে সুরক্ষায় অনুমোদনহীন ওষুধ বিক্রি দায়ে একজনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, স্বদেশ কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল কবির সহ চক্রটি দেশে বিভিন্ন স্থানে 22টি শাখা খুলে এই প্রতারণা করে আসছিল।
বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। রাজধানীর মতিঝিলে সমবায় ভবনের 5 তলায় অফিস খুলে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিল স্বদেশ কর্পোরেশন লিমিটেড। অভিযোগ পেয়ে অভিযান চালায় র্যাব। দেখতে পায় অনুমোদনহীন করোনা থেকে সুরক্ষার বিভিন্ন সামগ্রী, হোমিও ওষুধ ও মশার কয়েল। ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। বলেন ঋণ দূরে থাকুক, জামানতের টাকায় ফেরত পাচ্ছেন না তারা। আজকে আমার 6 লাখ টাকার চেক দেওয়া হবে, কিন্তু এর আগে যতগুলো চেক দিছে সবগুলো বাউন্স গেছে। একটা চেক দিছে, দিয়ে বলছে আপনি রবিবার দিন চেকটা আপনি পাস হবে 21 তারিখ। তো আমি যখন এই চেক জমা দিছি ডিসঅনার হয়েছে। 14,40,000 টাকা চেক দিছে 4 মাস আগে। 5 বার বাউন্সের পরে আমি বুঝতে পারলাম যে আসলে টাকা দিবে না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল কবির জালিয়াতির কথা স্বীকারও করেন। কয়েকটা গ্রাহকের কমপ্লেনের ভিত্তিতে র্যাব আমাদের এখানে আসছে। অবশ্যই তারা সেখানে অনিয়ম হয়েছে বিধায় র্যাব আমাদের এখানে চেক দিছি, আমি চেক দিছি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন চক্রটি 2 বছর ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। 22টা ব্রাঞ্চের বিভিন্ন জায়গায় 4 থেকে 5,000 ব্যক্তি তার এই প্রতারণার শিকার হয়েছে এবং যার কাছ থেকে উনি 20 কোটি টাকার অধিক পরিমাণ টাকা, কিন্তু সেই টাকাগুলো উনি ফেরত দিচ্ছেন না। 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এই অর্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল কবিরকে। গ্রেপ্তার সাইফুল কবিরের বিরুদ্ধে জালিয়াতির নিয়মিত মামলা হবে বলেও জানান তিনি। 2 জনকে নিয়মিত মামলা করা হবে তাদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিদিনই বাংলাদেশে সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আসছে নতুন মৃত্যুর খবর। মুন্সিগঞ্জে করোনার প্রকোপ বেশি হলেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা নেই। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কুষ্টিয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 6। গত 24 ঘন্টায় 39 জন করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 434 জন। সাতক্ষীরায় আইসোলেশনে থাকা অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জেলায় মোট মৃত্যু 19। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের অফিস সহকারী। জেলায় নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 57 জন। মোট আক্রান্তের সংখ্যা 393। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা 800 ছাড়িয়েছে। নড়াইল 2 আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনায় আক্রান্ত। সিলেটে নতুন শনাক্ত 79 জন। মোট আক্রান্ত 1856 জন। বরিশালে উপসর্গ নিয়ে মারা গেছেন একজন পুলিশ সাব ইন্সপেক্টর। এদিকে মুন্সিগঞ্জে করোনার প্রকোপ বেশি হলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1856 জন। মৃতের সংখ্যা 44। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 522 জন। রত্না জামান, 21 টেলিভিশন। করোনার সংকটে ভালো নেই পত্রিকার হকাররা। পত্রিকার স্টলগুলো ভালো চলছে না। করোনার ভয়ে বিক্রি কমেছে। বাসাবাড়িতেও খবরের কাগজ রাখছেন না অনেকেই। রাজধানী হকাররা বলছেন পত্রিকার বিক্রি 60% কমে গেছে। পোষাতে না পেরে পত্রিকার স্টলগুলো এখন অন্য পণ্য বিক্রি করছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। লিয়াকত হোসেন 40 বছর ধরে পত্রিকা বিক্রি করেন। এরকম সংকটের মুখে কখনো পড়েননি। করোনার সাথে 3 মাসের বেশি সময় ধরে বসবাস। শুরু থেকে ধাক্কা এসে লাগে লিয়াকতের মতো হকারদের উপর। মানুষ আওয়া যাওয়া করে না, এই জন্য বেচাকিনি বেশি ভালো হয় না। পাঠকের কাছে খবর পৌঁছে দেওয়ার আগেই সব জানা হয়ে যায় তাদের। দিনের তাজা খবরের হেডলাইন বলতে বলতে বাস, ট্রেন, লঞ্চে কাগজ বিক্রি করেন তারা। বাসা বাড়িতেও সকাল সকাল কাগজ পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। কাজ কারবার নাই, দ্বিতীয় কথা মানুষের হাতে পয়সা নাই। এইসব অনেকটাই পত্রিকা চলতেছে না। এমন অবস্থায় ডেলি কি করে আমাদের হকার কি করে না খাইয়া অবস্থানে কি দিন কাটতেছে। সাধারণ ছুটির সময় একদমই কমে গিয়েছিল বিক্রি। করোনার ভয়ে অনেকেই খবরের কাগজ রাখা বন্ধ করে দিয়েছেন। রাস্তাঘাটেও বিক্রি কমেছে। একজন হকারে 500-700 পত্রিকা বিক্রি করতে বিভিন্ন বাড়ি ঘরে দিয়ে, এখন কোনো বাড়িতেও 1 কপি পত্রিকা দেওয়ার জন্য ঢুকতে দেয় না। স্টলগুলোতেও বিক্রি নেই। পত্রিকার অনেক স্টলই এখন কাপড়ের দোকানে পরিণত হয়েছে। কঠিন এই সময়টিতে ভালো নেই হকাররা। বিক্রি কমে যাওয়ায় তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বেচা বিক্রি নাই থাকার কারণে মনটাও ভালো না ভাই। ব্যবসা বাণিজ্যের দিকে তেমন মন নাই। এখন তো একবারেই কম।
3 ভাগের 1 ভাগ বিক্রি হয়। কোনো প্রণোদনা বা সহযোগিতা চান না হকাররা। পত্রিকা থেকে করোনা ভাইরাস ছড়ায় না, এ বিষয়ে মানুষকে সচেতন করার দাবি তাদের। মানুষের মধ্যে একটা আতঙ্ক হয়েছে যে কাগজ থেকে ভাইরাস ছড়ায়, যদি সেটা ভুল ধারণা, তার একটা ব্যাড ইম্প্যাক্ট আমাদের মধ্যে পড়েছে। 3 মাস আমরা কোনো বিলে পাচ্ছি না, যারা অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টেও আমাদের করতে দিচ্ছে না। সহসা কাটবে দুঃসময়, খবরের কাগজ বাড়ি বাড়ি পৌঁছাবে, যানবাহনে যাত্রীদের কাছে খবর পৌঁছে দেবেন, এই স্বপ্নে দিন কাটছে হকারদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দক্ষিণ সিটিতে রাস্তায় উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য থাকবে না বলেছেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। দক্ষিণে 29 নম্বর ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র বলেন, এরই মধ্যে দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে। যে বর্জ্য, যে আবর্জনা ময়লা থাকবে, সন্ধ্যা 6টা থেকে সংগ্রহকারী প্রতিষ্ঠান থেকে, বাসা বাড়ি গৃহস্থলী থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। দিনের বেলা কোনো বর্জ্য দেখা যাবে না। ঢাকাকে যানজট মুক্ত, সাশ্রয়ী, আরামদায়ক ও পরিবেশ বান্ধব মহানগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা প্রণয়ন চলছে। বাস্তবায়ন শুরু হয়েছে নানা প্রকল্পের। সকালে গুলশান বনানী বাড়িধারায় পরিবেশ বান্ধব রাইড শেয়ারিং অ্যাপ জো বাইকের উদ্বোধন করে একথা জানান ঢাকা উত্তরের মেয়র। করোনা থেকে মুক্ত ও স্বাস্থ্যসম্মত চলাচলে এই বাইকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বিস্তারিত সাদুল ইসলামের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আইসিটি বিভাগের সার্বিক সহযোগিতায় পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত চলাচলে গুলশান বনানী ও বাড়িধারা সহ বিভিন্ন এলাকার জন্য উদ্বোধন করা হলো অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং বাহন জো বাইক। অনুষ্ঠানে যোগ দিয়ে নগর পরিকল্পনাবিদরা জানান, একটি উদ্যোগ যথেষ্ট নয়, ঢাকাকে সবুজ নগর হিসাবে গড়ে তুলতে হলে মাস্টার প্ল্যান হাতে নিতে হবে। এই জনপ্রিয় বাহনের মধ্যে দিয়ে আমরা প্রাইভেট গাড়ির দাপট থেকে, পরিবেশ দূষণের দাপট থেকে মুক্তি পাব। চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। সব শ্রেণীর মানুষের জন্য এখানে যেরকম যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে, আয় উপার্জনের ব্যবস্থা রাখতে হবে, তেমন স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রাখতে হবে। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ধীরে ধীরে ঢাকা সহ সারা দেশে এমন সেবা চালু করা হবে। সারা বাংলাদেশে এরকম যত ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, প্রযুক্তি নির্ভর সমাধানগুলো আছে, সেগুলো আমরা দেশের 17 কোটি মানুষকে উপহার দিতে চাই। সাইকেল পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত, তাই করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সাইকেল অন্যতম বিকল্প বাহন বলে জানান ঢাকা উত্তরের মেয়র। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য সাইকেলটা আমরা ইউজ করি। স্বল্প দূরত্বে চলাচল আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ বাইক বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের রেকর্ড $35 বিলিয়ন, রপ্তানি আয় কমলেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে। করোনায় বিশ্বজুড়ে মৃত্যু 4,80,000, হটস্পট ল্যাটিন আমেরিকা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। $35 বিলিয়ন অতিক্রম করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। করোনা সংকটে রপ্তানি আয় কমার পরও রেমিটেন্স প্রবাহ বাড়ায় এই রেকর্ড, জানিয়েছে দেশের ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা। গত মে মাসে $150 কোটি 30 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা এপ্রিলের চেয়ে $41 কোটি 66 লাখ বেশি। এছাড়া জুনে 24 দিনেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। এর আগে গত 3রা জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড $34 বিলিয়ন উচ্চতায় উঠে। দেশে পশ্চিমাঞ্চলের সড়ক ও ডিজিটাল যোগাযোগ উন্নয়নে $50 কোটি মার্কিন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকারের ওয়েস্টার্ন ইকোনমিক করিডর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্টের প্রকল্প বাস্তবায়নে এই ঋণ দেয়া হচ্ছে। বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ডোমরা, সাতক্ষীরা, নাভারণ ও যশোর ঝিনাইদহের 110 কিলোমিটার মহাসড়ক 4 লেনের হবে। আর এতে দেশের পশ্চিমাঞ্চলে 4টি জেলা সংযুক্ত হয়ে যশোর ঝিনাইদহে 260 কিলোমিটারের একটি অর্থনৈতিক করিডর তৈরি করবে।
এছাড়া পশ্চিমাঞ্চলে সহজ ও মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছাতে মহাসড়কের পাশে ফাইবার অপটিক্স কেবল স্থাপন করা হবে। এর মাধ্যমে পশ্চিমাঞ্চলে কৃষিপণ্যের সহজ বাজারজাত ও স্থলবন্দরগুলোর কার্যক্রম গতিশীল হওয়ায় 2 কোটি মানুষ উপকৃত হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। করোনা মহামারীর বিরূপ প্রভাবে বান্দরবানের পর্যটন স্পটগুলো স্তব্ধ। সজীব হয়েছে প্রকৃতি, বেড়েছে পাখি ও প্রাণীদের আনাগোনা। তবে বিপাকে পর্যটন শিল্প নির্ভরশীল মানুষ। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটু রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। নিবিড় সবুজ প্রকৃতি, পাখির শব্দ ছাড়া আর কোনো কোলাহল নেই। করোনা পরিস্থিতিতে এমন স্তব্ধতা মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক সহ বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে। তবে বনবনানীতে প্রাণের উচ্ছ্বাস, আর পাখি আর প্রাণীদের নির্ভয় আনাগোনা। ব্যবসা নেই, তবুও পর্যটন কেন্দ্রের সৌন্দর্যে মুগ্ধ স্থানীয় ব্যবসায়ীরা। সচরাচর টুরিস্ট যখন আসে, ঘাস থাকে না, গাছে ফুল থাকে না, পাখির কোলাহল শোনা যায় না। এগুলি এখন রিচ হচ্ছে। হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর আমাদের হোটেল রিসোর্ট যারা আছে তাদের আরো অনেক লস হবে, কারণ পর্যটক সহজে আসবে না, সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। আগে কখনো এভাবে দেখতে পাইনি, এখন খুব সুন্দর রূপে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রকৃতি তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। 58টি হোটেল আর অসংখ্য মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল, জানান জেলা প্রশাসক। মানুষের আয় রোজগারের অনেক ক্ষতি হয়েছে, মানুষের অনেক ধরনের সমস্যা হয়েছে। অন্যদিকে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশ, সেটি কিন্তু তার সেই আসল যে অবস্থা, আগের যে অবস্থা, সেটি কিন্তু ফিরে পাচ্ছে। বান্দরবানের নতুন রূপ ভবিষ্যতের পর্যটন ব্যবসাকে বাড়াবে, সেই প্রত্যাশা স্থানীয়দের। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের উভয় পুঁজিবাজারে, তবে খরা কাটছে না লেনদেনে। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া 271টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 23টির, কমেছে 15টির, আর অপরিবর্তিত রয়েছে 233টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 1 পয়েন্ট বেড়ে উঠে আসে 3,964 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র 54 কোটি 13 লাখ টাকা। সূচক কিছুটা বেড়েছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া 104টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 20টির, কমেছে 11টির, আর বদলায়নি 73টির দর। আর সিএসিতে মোট লেনদেন হয়েছে 11 কোটি 60 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আক্রান্তের সংখ্যা 1,22,000 ছাড়ালো, আরও 37 মৃত্যু, বিধি মেনে টিকাদান কর্মসূচি। করোনা শনাক্তে ফল পেতে দীর্ঘসূত্রিতা, সক্ষমতার তুলনায় পরীক্ষা বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিদ্যুতের অতিরিক্ত বিল করা হয়েছে, স্বীকার করলেন মন্ত্রী। গ্রাহকের উপর চাপ বাড়ছে, বললেন বিশেষজ্ঞরা। টাকা তুলে নিলে বাতিল হবে হজ নিবন্ধন, 12 জুলাইয়ের পর আবেদন করা যাবে। চীন থেকে ব্যবসা গোটাচ্ছে নামি দামি কোম্পানি, জাপানি বিনিয়োগের জন্য সাধারণ ঘোষণা দেবে সরকার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।